জ্যোতিবাবু বুদ্ধবাবুকে নিয়ে আডবাণীর কাছে গেলেন এবং যে অসভ্য বর্বর বলেছিল সেই বাজপেয়ীর সাথে জ্যোতিবাবুকে বুদ্ধবাবু মিটিং করালো। অনিল বিশ্বাস যদি ওই সময়ে মারা না যেতেন, অকাল বিদায় না হতেন, তোমার কি মনে হয় যে বামফ্রন্টের পতনটা এত দ্রুত হতো? বিমানদা ইজ এ গুড হিউম্যান বিং। বিমানদা তো সন্ন্যাসী হয়ে যেতে চেয়েছিল, সে মা করে। তাহলে এই ঐতিহাসিক ভুলের দায়িত্ব কার? এই ত্রয়ীর কারো? প্রমোদ দাশগুপ্ত যে কাজটা ত্রয়ীকে তৈরি করেছিল, এই ত্রয়ী কিন্তু কোনো ত্রয়ীকে তৈরি করলো না। আজকের পলিটিক্সের গ্রিন রুমে কোনো একজন বিশেষ মানুষ নন, তিনজন বিশেষ মানুষ, ত্রয়ী। এবং এই ত্রয়ীর অস্তিত্ব ছাড়া 80, 90 এবং তারপরেও 2000 সালেও যে নতুন দশক শুরু হলো, সেই সময়ও বঙ্গজ রাজনীতি একেবারে অসম্পূর্ণ থাকতো এদের ছাড়া। এক কথায় বলতে গেলে চার্চ এবং স্টেট, অর্থাৎ রাইটার্স বিল্ডিং এবং আলিমুদ্দিন, তাদের সম্মিলিত এই ত্রয়ী নিয়ন্ত্রণ করতেন। এই ত্রয়ীকে আবার বলছি, এদের বাদ দিয়ে বঙ্গজ রাজনীতির সেই সময়কার ইতিহাসই লেখা সম্ভবপর নয়। আর এই তিনজন মানুষ, এরা ব্যক্তিগত জীবনে কেমন? একজন অলরেডি প্রয়াত, দুজন এখনো জীবিত, একজন তো রাজনীতির মধ্যেই আছেন, একজন স্বাস্থ্যের কারণে তাকে কার্যত অবসর নিতে হয়েছে। কিন্তু আবার বলা যাক যে এদের কাহিনী ছাড়া পলিটিক্সের গ্রিন রুম অনুষ্ঠানটা অসম্পূর্ণ। আর এই তিনজনকে ভীষণ ভীষণ কাছ থেকে যিনি দেখেছেন, তিনি অবশ্যই এই অনুষ্ঠানে আমার বরাবরের অতিথি জয়ন্ত ঘোষাল। জয়ন্ত, থ্যাংক ইউ সো মাচ। এই তিনজনকে নিয়ে তুমি যে আজকে কথা বলবে, বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী; অনিল বিশ্বাস, সবাই জানেন যে সিপিএম এর বামফ্রন্টের চাণক্য বলা হতো তাকে; এবং ওয়ান অ্যান্ড অনলি বিমান বসু। আমি একটা প্রশ্ন শুরুতে তোমায় করতে চাই, যে তুমি সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, এদের খুব কাছ থেকে দিল্লিতে দেখেছো। এক এক সময় কি দেখে মনে হয়েছে যে এই লোকগুলো স্রেফ ড্রয়িং রুম পলিটিক্স করে, আর এই ত্রয়ী মাঠে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করতে? এরকম কি কখনো? না না, একদম মনে হয়েছে, তুমি একদম ঠিক বলছো। তার কারণ প্রকাশ কারাট এবং সীতারাম ইয়েচুরির অবদান নেই আমি বলবো না, তাদেরও কন্ট্রিবিউশন আছে। আমি সীতারা এবং প্রকাশ দুজনের সাথে মেশার সুযোগ পেয়েছি। প্রকাশের সাথে আমি ট্যুরও করেছি, ট্রাভেল করেছি, একসঙ্গে থেকেছি, এক ফ্লাইটে যাতায়াত করেছি, অনেক কথা হয়েছে। এতৎ সত্ত্বেও বলছি যে থিওরিটিক্যাল নলেজ ওদের থাকতে পারে। প্রকাশ আর সীতা দুজন দুরকম, কিন্তু এদের তিনজন, যাদেরকে প্রমোদ দাশগুপ্ত তৈরি করে দিয়ে গেছে, তিনটি মানুষ তিন দিকে। এবং এটা একটা কর্পোরেট সেক্টরে যেরকম হয় না, যে একটা ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট করে কে কোন দিকে যাবে, সার্কুলেশনটা কে দেখবে, কে মার্কেটিংটা দেখবে, কে বেশি এডিটোরিয়ালে যাবে। অনিল বিশ্বাস যে পার্টি অর্গান, ওরা বলে যে গণশক্তি, এবং শুধু তো গণশক্তি নয়, পার্টির কন্ট্রোল রুম, সমস্ত পার্টির কন্ট্রোল রুম চালানো, এমনকি টাকা পয়সার যে সমস্ত চেক, স্টেট সেক্রেটারি অনিল বিশ্বাস ছিলেন। এবং স্টেট সেক্রেটারি কিন্তু এখনো, এই যে বিমানদা স্টেট সেক্রেটারি যতদিন ছিলেন, সাইনিং চেকে সাইনিং অথরিটি আলিমুদ্দিনের কিন্তু স্টেট সেক্রেটারি হয়। তার ফলে অনিল বিশ্বাস কিন্তু ফাইন্যান্স, যে ম্যানেজমেন্ট এবং যে রেভিনিউ আসতো, গণশক্তি কাগজে মুনমুন সেনের ইন্টারভিউ ছাপা হবে কি হবে না, তাই ডিসিশনটা অনিল বিশ্বাস নিচ্ছে। এবং রীতিমতো বিজ্ঞাপনও, এবং হই হই পড়ে গেছিল। এবং গণশক্তি তো সন্ধ্যের বেলার কাগজ ছিল। আগে আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সন্ধ্যেবেলা একটা ফ্রিতে গণশক্তি নিয়ে নিতাম, এবং সেখান থেকে অনেক সময় খবরও হতো আমাদের। কিন্তু আমরা কিন্তু গণশক্তির যে সকালবেলায় হওয়া, এবং অনিল বিশ্বাসের মাথা থেকে বেরোলো যে আমরাও একটা কমার্শিয়াল ডেলি হবে, পলিটিক্যাল ডেলি, লেফট পার্টির ডেলি। এখন এটা ভাবতে কোনো অসুবিধা হয় না, এখন তো অনেক পার্টি এরকম করে। কিন্তু সিপিএম গণশক্তি কাগজে বিজ্ঞাপন, রাজ্য সরকারের বিজ্ঞাপন, ক্ষমতায় থাকলে সেই সুবিধাটা নিয়ে কম্পিট করা কমার্শিয়াল কাগজের মতো করে, এই জিনিসগুলো কিন্তু অনিল বিশ্বাসের ছিল। এবং এমনকি বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী, কোনো ব্যবসায়ীরা তো বুদ্ধবাবুর কাছে যেত। আমি জানি নামটা
বলাটা অনুচিত, কোনো ব্যবসায়ী সে টাকা দিতে চাইছে পার্টিকে ইলেকশনের সময়, ইলেকশনের আগে সে কোনো একটা চুক্তি হয়েছে, বড় ডিল হয়েছে, সেটা তো সবসময় হয় রাজ্যে। বুদ্ধবাবুকে বলছে যে আপনি এত আমার উপকার হলো, আমরা সমস্ত করলাম, তো আপনার পার্টি ফান্ডে আপনাকে টাকাটা দিতে চাই। তো মানে দ্য পার্সন হি ওয়ান্টেড টু গিভ দ্য মানি টু বুদ্ধবাবু ইন দ্য রাইটার্স বিল্ডিং। বুদ্ধবাবু বললেন যে টাকাটা আমাকে দেবেন না, কেননা আমি এসব ব্যাপারে থাকি না, আমাদের একটা রয়েছে, আপনি অনিলকে আলিমুদ্দিনে গিয়ে অনিলকে দিয়ে দেবেন। সুতরাং ওদের মধ্যে কিন্তু একটা ডিমার্কেশন ছিল। এবং অনেকে জানে না যে জ্যোতিবাবুর পর যখন বুদ্ধবাবু এলো, এই যে এটা বুদ্ধবাবু কিন্তু কত আগে থাকতে রাজ্য সরকারে চলে গেছে, কেননা প্রমোদবাবু ঠিক করে দিয়ে গেছে যে রাইটার্স মুখী হবে বুদ্ধ, আর বিমান হবে সংগঠন, অনিল হবে স্ট্র্যাটেজি, চাণক্য যেটা তুমি বললে। এবং এই জিনিসটা প্রমোদ দাশগুপ্ত থাকার সময় হয়েছে। প্রমোদবাবু যখন মারা গেলেন এবং চীনে প্রমোদবাবু যে গেছিলেন, বডি যে নিয়ে আসা হলো, বুদ্ধবাবু গেছিলেন এবং বুদ্ধবাবু গিয়ে নিয়ে আসা হলো। এগুলো এখন তো এই সিপিএম এর তো আজকের প্রজন্ম যে সিপিএম কে দেখছে আর আমরা যেটা দেখেছিলাম, আর আমি লেফট কভার করতাম, তার কারণ আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম বলে কিনা জানি না, আবার আর আমি ছাত্র পরিষদটা করিনি কখনো ছাত্র জীবনে, লেফট পলিটিক্সের সাথেই আমার ঘনিষ্ঠতাটা ছিল, সেই কারণেই হয়তো আমাকে বেছে নিয়েছিল। কেননা আমি তখন বর্তমান কাগজে ছিলাম, ভয়ঙ্করভাবে অ্যান্টি সিপিএম কাগজ, ঢুকতেই দেয় না রিপোর্টারদের, যেহেতু বরুণবাবুর কাগজে। সেখানে আমাকে কিন্তু কখনো আমার কর্তৃপক্ষ সেই সময় মানে বরুণ সেনগুপ্ত বারণ করেনি। আমি জ্যোতিবাবুর সাথেও দেখা করতাম, এবং ওখানে সুভাষ চক্রবর্তী বলে একজন টাইমস অফ ইন্ডিয়ার জার্নালিস্ট ছিলেন, খুব নাম করা জার্নালিস্ট ছিলেন, উনি আমাকে প্রথম আলাপ করিয়ে দেন। এবং জ্যোতিবাবু আমাকে অনেক কিছু বলতেন, এই ভাই আমরা কি কোনো ভালো কাজই করি না, আপনারা তো ভালো দেখেন না। তো কিন্তু একটা কনভারসেশন, একটা কথা বলো যে জ্যোতিবাবুর মতো একজন মহিরুয়ের তলায় তিনজন স্টার গজানো কিন্তু সহজ কথা নয়, এবং একই সময়ে তিনটে স্টার। জ্যোতিবাবু কিন্তু বুদ্ধবাবুর সাথে অনেক ডিফারেন্স ওপিনিয়ন হতো, অনেক ডিফারেন্স ওপিনিয়ন হয়েছে। বুদ্ধবাবু তো ছেড়েও দিয়েছিলেন, দুঃসময় নাটক সেই লিখে ফেললেন। ওই কথাটা আমি শুনেছি বুদ্ধবাবু বলেননি যে চোরেদের মন্ত্রিসভা আমি থাকবো না, বুদ্ধবাবু কখনো বলেননি। কিন্তু বুদ্ধবাবু সম্পর্কে জ্যোতিবাবু অনেক জায়গাতেই বলতেন, যেটা একটু অবজ্ঞার প্রকাশ পেত, বুদ্ধ কালচার টালচার করে। হ্যাঁ, কালচার টালচার করে। তো বুদ্ধবাবুর এই যে কালচার করা, এই যে নন্দন এবং বুদ্ধবাবুর যে একটা পরিমণ্ডল গড়ে তোলা, সত্যি কথা বলতে গিয়ে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডটাকে আরো মাস লেভেলে যেটা নিয়ে এসছে, বুদ্ধবাবু কিন্তু যেটা জ্যোতিবাবু করেননি, এই যে সিভিল সোসাইটির মধ্যে যে যারা আবৃত্তি করে, গান করে, হ্যাঁ ইন্টেলেকচুয়াল, মানে শুধু অধ্যাপকরা ছিল আগে, বুদ্ধবাবু কিন্তু একটা কলা কুশলীদেরও কিন্তু নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, মানে তাদেরকে করা এখন, এবং মানে অ্যাক্ট্রেসদেরও অনেক, রূপা গাঙ্গুলি থেকে শুরু করে আমাদের যে আবৃত্তি করেন এখন ব্রততী, রূপা গাঙ্গুলি, অনেকে আছে, স্বাগতা লক্ষ্মী, তাদেরকে কিন্তু বুদ্ধবাবু খুব সাপোর্ট করেছে, জগন্নাথ এবং উর্মিকে। হ্যাঁ, বুদ্ধবাবু ভগীরথ ছিলেন, সংস্কৃতির সঙ্গে রাজনীতির মেলবন্ধন ছিলেন। এবং বুদ্ধবাবুর গল্প তো শেষ হবে না, তার কারণটা হচ্ছে যে বুদ্ধবাবু কিন্তু একটা জিনিস ছিল যে বুদ্ধবাবু খুব উদার ছিলেন। বুদ্ধবাবুর সঙ্গে আডবাণীর যে রিলেশন, সেইটা তো একটা আলাদা অধ্যায়। এবং আমি যেহেতু দিল্লিতে ছিলাম, এবং যে গল্প করতেন ওরা দুজনে, সেখানে না মানে একদম ভাবাই যায় না যে একজন কমিউনিস্ট এবং একজন আরএসএস এর লোক। এবং সেখানে কিন্তু রাম মন্দির আন্দোলনটাকে উনি অপোজ করেন, কিন্তু আডবাণী কে গভর্নর হবে সেটা কিন্তু আডবাণী কিন্তু বুদ্ধবাবুর সাথে আলোচনা করেই করে। সেখানে কিন্তু কেন্দ্র রাজ্য সংঘাত হতে দেয়নি বুদ্ধবাবু। এবং এখানে একটা কথাই বুদ্ধবাবুর ব্যাপারে বলবো, যে জ্যোতিবাবু কিন্তু বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন তখন বলেছিলেন যে এটা অসভ্য এবং বর্বর দেশ সরকার, এবং আমি দেখা করব না। এবং জ্যোতিবাবু বয়কটেড। বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী হননি, উনি ডেপুটি চিফ মিনিস্টার হলেন। বুদ্ধবাবু টুক এ ডিফারেন্ট লাইন। এই যে আমি বলি না যে দুটো জেনারেশন, বুদ্ধবাবু বললেন যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি কনস্টিটিউশনাল হেড, ওরা জিতেছে,
আমরা পাবলিক র্যালিতে দাঁড়িয়ে এসব বলতে পারি অসভ্য বর্বর, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী, আমি উপমুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র, আর আমি কেন্দ্রের সাথে বয়কট করব, তাতে তো বিরোধীদেরই সুবিধা হবে। বিরোধীরা গিয়ে আরো আমাকে অচলাবস্থা তৈরি করবে রাজ্য সরকারে। তখন মুখ্যমন্ত্রী হয়নি, জ্যোতিবাবু বুদ্ধবাবুকে নিয়ে আডবাণীর কাছে গেলেন, গিয়ে বললেন যে এ উপমুখ্যমন্ত্রী হবে। তার আগের কথা বলছি, জাস্ট মানে মুখোমুখি। এবং এবারে আস্তে আস্তে আমরা পার্টি ডিসিশন যে আগামী দিনে আমি চলে গেলে, এটা তো আগে থাকতে ডিসিশন হয়ে গেছিল। আডবাণীকে বললো যে এরকম ভাবে হবে, এবং আডবাণী তারপরে বাজপেয়ীকে ফোন করলো, করে বললো আপনার সঙ্গে ওনারা দেখবেন কার্টেসি কল। তো ওখান থেকে আবার ওরা বাজপেয়ীর সাথে দেখা করতে গেল, এবং যে অসভ্য বর্বর বলেছিল সেই বাজপেয়ীর সাথে জ্যোতিবাবুকে বুদ্ধবাবু মিটিং করালো। এবং তারপরে তো রিলেশনশিপ সেটা সকলে জানা, যে সে মানে যা সাহায্য, মানে একটা হলদিয়া পেট্রোকেমিক্যাল নিয়ে একটা প্রবলেম হয়েছিল, মানে জটিলতা, টাকা পয়সা। আমি ভাবি যে কেন এইটা নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এটা মিসিং হয়ে যাচ্ছে। আপ্রাণ চেষ্টা চলছে ঠিক করার, আশা করি হবে, রাজ্যের স্বার্থে হওয়া উচিত। আডবাণী মিটিং ডাকলো, রামনায়ক তখন পেট্রোলিয়াম মিনিস্টার, রামনায়ককে বলল যে নর্থ ব্লকে মিটিং করব, রাজ্য সরকারের চিফ সেক্রেটারি আসছে, আমি বুদ্ধকে কথা দিয়েছি যে এটা রিজলভ করতে হবে। ডেপুটি প্রাইম মিনিস্টারের নর্থ ব্লকের চেম্বারে মিটিং হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালের জটিলতা দূর করার জন্য। আর রামনায়কের সাথে আডবাণীর সম্পর্ক খুব ভালো ছিল, কেননা রামনায়ক মহারাষ্ট্রের RSS করা লোক, মানে নাগপুরের ব্যাকগ্রাউন্ড, এবং সে কারণে আডবাণী ও RSS এর দুজনের খুব মানে এটা ভালো ছিল। মানে রামনায়কের সাথে বাজপেয়ীর থেকে বেশি আডবাণীর সাথে ছিল। তো ওখানে মিটিং হয়ে গেল, পেট্রোলিয়াম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, আডবাণী, মানে বুদ্ধবাবুকে আসতেও হলো না, চিফ সেক্রেটারিকে পাঠিয়ে দিল, এবং ব্যাপারটা রিজলভ হলো। তো এই জিনিসটা কিন্তু বুদ্ধবাবু কিন্তু করেছিলেন, মানে এটা কিন্তু বুদ্ধবাবু উদারতার একটা জিনিসটা স্বীকার করতে হবে। এবং ওদের না নিজের মধ্যে কোঅর্ডিনেশন ছিল। রাত্রিবেলা অনিল বিশ্বাস প্রত্যেক দিন একটা ফোন করতো জ্যোতিবাবু, 10টা-5টা নাগাদ বোধহয় করতো, বাড়িতে তখন থাকতো। এবং সারাদিনের যে ডেভেলপমেন্ট, কারণ গণশক্তি কাগজের এডিটার, তার কাছে সারাদিনের থাকবেই, সেগুলো না জ্যোতিবাবুকে ব্রিফ করতো। পুরো কন্ট্রোল রুমটা উনি চালাতেন। আবার জ্যোতিবাবুর সঙ্গেও যে লিয়াজোটা পার্টিতে, ওটা বুদ্ধবাবু করতো না। বুদ্ধবাবু কিন্তু মিনিস্টার হলো, ডেপুটি চিফ মিনিস্টার হলো, পার্টি থেকে যে জ্যোতিবাবুর সঙ্গে, সেটা কিন্তু আবার এবং দক্ষিণপন্থী মিডিয়ার সঙ্গে যোগাযোগটাও কিন্তু অনিল বিশ্বাসের থাকতো। একদম একদম, মানে আমি মানে বলতে কোনো দ্বিধা নেই, কারণ এখন তো এসব ছেড়ে চলে এসেছি আমরা, এখন অনেক স্বাধীনভাবে, এখন আজকাল সাংবাদিকতার ধরনও বদলে গেছে। এখন নাম ফাম নিয়ে কেউ কোনো আগেকার মতো, হ্যাঁ, এটা কোনো একটি সংবাদপত্রে এভাবে এখন দরকারই নেই। বর্তমান খবরের কাগজ আলিমুদ্দিন স্ট্রিটের গণশক্তি যখন কালার হলো, রোববারের যে পাতাটা বর্তমানে মেশিনে ছাপা হতো, অথচ দুজনে, এবং অনিল বিশ্বাসের সাথে বরুণবাবুর একটা দারুণ সম্পর্ক ছিল, দারুণ সম্পর্ক। আমি অভিক সরকারের মুখে দারুণ উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি অনিল বিশ্বাস সম্পর্কে। অনিল বিশ্বাস এবং বিমানদাও কিন্তু, এটা একটা অদ্ভুত ব্যাপার, আনন্দবাজার পত্রিকা অফিসে এসেছিলেন এবং প্রেস দেখতে এসেছিলেন এবং বলেছিল, অথচ এই সিপিএমই সেই সময় স্ট্রাইক করে 54 দিনের স্ট্রাইক করেছিল আনন্দ, এবং সেটার জন্য কিন্তু এই নতুন জেনারেশনের যে ত্রয়ীকে নিয়ে আমরা আলোচনা করছি, দে ওয়ার অ্যাপোলজেটিক টু আনন্দবাজার, যেটা আমাদের করা ঠিক হয়নি। এবং সিটি ইউনিয়নকে এতটা মদত দেওয়া, এবং বিমানদা গেল আনন্দবাজারের প্রেসে দেখতে করতে, মানে, এবং দারুণ রিলেশনশিপ, এবং বলেছে যে আমরা আনন্দবাজার ছাড়া আমাদের চলে না, আনন্দবাজার পড়তে হয়। তুমি অনিল বিশ্বাসকে এত কাছ থেকে দেখেছো, ওর মানে ওয়াই ওয়াজ হি মানে কাট অফ দ্য রেস্ট, কি ছিল অনিল বিশ্বাস? প্রথম কথা হচ্ছে যে কখনো পার্টিজান, যেটা আমরা পার্টিজান সাংঘাতিকভাবে ছিল পার্টির ক্ষেত্রে, শিক্ষা সেলটা তো অনিল বিশ্বাসের করা, যেটা নিয়ে এত সমালোচনা হয়েছে, যে ইংরেজি তুলে দেওয়া, যেটা ইংরেজি তুলে দেওয়া, আর শিক্ষা সেলের মাধ্যমে অধ্যাপক নিয়োগ, অর্থাৎ আলিমুদ্দিন উইল কন্ট্রোল যে কে অধ্যাপক হবে এবং কে হবে না, কে উপাচার্য হবে, কে, হ্যাঁ, মানে শিক্ষা সেল অফ পার্টি বিকেম মোর ইম্পর্টেন্ট দ্যান শিক্ষামন্ত্রী। সত্যসাধন চক্রবর্তী শিক্ষামন্ত্রী ছিল, তার কোনো ক্ষমতাই নেই, পার্টি ঠিক করছে যে কে কোথায়। এবং এখনো, তখন অভিজিৎ গাঙ্গুলি বোধহয় স্কুলে
সেটাই বলছি। তখন এই আজকে যে শিক্ষা নিয়ে বলা হচ্ছে, তো ওটা তো হয়েছে। এবং আর একটা মজার জিনিস যেটা অনিল বিশ্বাস করেছিল, জ্যোতিবাবুর সময় সেভাবে হয়নি, পরে বুদ্ধবাবুর সময় তো ভীষণভাবে হয়ে গেল, যদিও করতে দিতে চাইতো না, জ্যোতিবাবুর সময় হয়নি তা নয়, হতে দিত। প্রত্যেকটা মুখ্যমন্ত্রী ছাড়াও প্রত্যেকটা মন্ত্রীর যে প্রাইভেট সেক্রেটারি অ্যাপার্ট ফ্রম আইএএস বা WBCS, সেগুলো না আলিমুদ্দিন থেকে নিযুক্ত হতো। এবং এই যে জয়দীপ ছিল বুদ্ধবাবুর, মানে শৈলেশ বাবু ছিলেন WBCS PS, আর একজন অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি সেটা জয়দীপ ছিল, সে কিন্তু পার্টির রিক্রুটমেন্ট। এবং বুদ্ধবাবু চলে যাওয়ার পর জয়দীপ চলে এলো আলিমুদ্দিনে অন্য দায়িত্ব নিয়ে। এটা কারণটা কি ছিল? মানে পার্টির কন্ট্রোল ওভার, যেটা তুমি বলে না খুব ভালো লাগলো, চার্চ আর স্টেট, এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ জ্যোতিবাবু বনাম প্রমোদ দাশগুপ্ত, রাইটার্স মানে মহাকরণ বনাম আলিমুদ্দিন, এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল যে জ্যোতিবাবু প্রমোদবাবুর একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার ফলে আলিমুদ্দিনের কথায় রাইটার্স চলবে না রাইটার্সের কথায় আলিমুদ্দিন। কিন্তু এই যে অনিল বিশ্বাস প্রমোদ দাশগুপ্তর জুতোয় পা গলালেন, জ্যোতিবাবুর সঙ্গে সমান্তরাল জায়গা রাখলেন, কি করে রাখলেন? এটা তো বিশাল কাজ। সমন্বয়টা করতে, মানে যে পার্টির সাথে যে বিরোধটা, প্রমোদবাবুর সময় বিরোধটা চূড়ান্ত জায়গায় গেছিল, মানে সেখানে কে কন্ট্রোল করবে, মানে পার্টি কন্ট্রোল করবে না এ করবে। এবং বলা হয়েছিল যে CPM মানে সমাজটাকে বদলানোর জন্য রাইটার্সে গেল, সে ওই সমাজটাকে টিকিয়ে রাখার জন্য রাইটার্স বিল্ডিং এ গিয়ে নিজেই বদলে গেল, হ্যাঁ, সেই বুর্জোয়া হয়ে গেল। এখন এইটা তো পপুলারই ছিল। এবং ইন্ডাস্ট্রি করছে, চন্দন ছেলে, বিরাট ব্যাপার, চন্দনের এই সমস্ত ব্যাপার বুদ্ধবাবুরাও পছন্দ করতো না। মত পার্থক্য আমার এখনো মনে আছে, বুদ্ধবাবুরা যখন প্রথম বুদ্ধবাবু মন্ত্রী হল, একটা ঘটনা গল্প বলি, তো তথ্যমন্ত্রী হলেন, তো ফার্স্ট মিনিস্টার হচ্ছে, তো ইন্টারভিউ করতে হবে রোববারের পাতার জন্য, শুক্রবার জমা দিতে হয় লেখাটা, আর শপথ গ্রহণটা শনিবার। তো এখন বুদ্ধবাবু মন্ত্রী হয়ে কি করবেন না করবেন, তথ্য সংস্কৃতির ব্যাপারটা ওনার সাবজেক্ট, নতুন প্রজন্ম এসে গেছে। তো আমি বুদ্ধবাবুর কাছে গেলাম আলিমুদ্দিনে, এবং বুদ্ধবাবুর সাথে আমার ভালো সম্পর্ক একটা তৈরি হয়েছিল। কল্যাণদা বলে একজন, কল্যাণ চৌধুরী একজন জার্নালিস্ট ছিলেন, খুব বুদ্ধবাবুকে তুই করতো, তার মাধ্যমে গেছিলাম। তো বুদ্ধবাবুকে বললাম যে একটা ইন্টারভিউ করবো, বুদ্ধবাবু খুব রাজি, মানে অনেক কথা বললেন, করে আমাকে বললেন যে কিন্তু আমি ইন্টারভিউটা এখন দিচ্ছি না, তার কারণ আমি আপনার সাথে কথা বললাম, আপনি বলতো, বুদ্ধবাবু কিন্তু আপনি বলতো, বিমানদা তুমি বল, অনিলদাও তুমি বল, কিন্তু বুদ্ধবাবুর মধ্যে একটা ব্যাপার ছিল, এটা ওল্ড স্কুল, চিত্ত বসু, অশোক ঘোষ, ফরওয়ার্ড আপনি বলতো, হ্যাঁ, এটা একটা আগেকার দিনের অনেক প্রবীণ লোকেরাও আপনি বলতো, বুদ্ধবাবু কিন্তু আপনি বলতো। এটা উত্তর কলকাতার আমি জানি না কোনো সংস্কৃতি এ আছে কিনা, অনিলদা কিন্তু কখনো আপনি বলতেন। যাই হোক, তো বুদ্ধবাবুকে আমি বললাম, আমি এটা বলতে চাইছি যে ক্যারেক্টারটা বোঝা যায়, জ্যোতিবাবুর সাথে তফাৎ। বুদ্ধবাবুকে বললাম ইন্টারভিউটা করবো, তখন আমি বুদ্ধবাবুকে বললাম যে আপনি যা যা কথা গল্প হলো এর ভিত্তিতেই আমার ইন্টারভিউটা তো হয়ে গেছে, তো এটা আমাকে শুক্রবার জমা দিতে হবে, কেননা এটা তো রোববারে বেরোতে গেলে শুক্রবার। বুদ্ধবাবু কিছুতেই রাজি হলেন না। বুদ্ধবাবু বললেন যে এটা আনএথিক্যাল, কেননা আমি শপথ নেওয়ার আগে আমি তথ্যমন্ত্রী হয়ে আপনাকে আমি ইন্টারভিউ দিচ্ছি। আমি যে পাঠক যখন রোববার কাগজটা পড়ছে তখন তো আপনি হয়ে গেছেন, তখন তো আর মানে আমাদের যেমন ডেড লাইনের ব্যাপার থেকে আমি বোঝা, সেটা তো আমি তো আগে করছি, কিন্তু ছাপা তো হচ্ছে পরে, সুতরাং এটা আনএথিক্যাল কেন হবে? বলছে না, এটা আপনি প্রোডাকশনের পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমি করতে পারি না। আর আমার কাছে তখন ওটা একটা বিরাট চ্যালেঞ্জ, এটা উঠে বসলাম এসব গল্প রিপোর্টার হিসেবে। তখন বুদ্ধবাবুকে বললাম যে আমি আপনাকে বলছি, আপনার কোনো ভয় নেই, কোনো এমন কিচ্ছু লিখবো না যেটা নিয়ে কোনো বিতর্ক হবে, একটু ব্লা ইন্টারভিউ হতে পারে, পরে ভালো করে নেবো, কিন্তু আমাকে এটা শুক্রবার না দিলে আমার চাকরি চলে যাবে। আর তখন আমার অল্প বয়স, হ্যাঁ, এটা তো কত আগের কথা। তুমি চাকরি চলে যাবে কজন পলিটিশিয়ানকে বলে যাবে? এটা তো আমি বরকত গনি খান চৌধুরী একটু কাকে না বলেছি, হ্যাঁ। তো সোনিয়া গান্ধী না, সোনিয়া গান্ধীকে চাকরি চলে যাওয়ার কথা বলিনি,
কিন্তু সোনিয়া গান্ধীকে একটা কথা মোক্ষম বলেছিলাম, সেটা বলেছিলাম যে আপনি অন্তত আমাকে যদি একটা কোট না দেন, মানে সবটাই যদি নন অ্যাট্রিবিউটিং হয়, তাহলে এবছর আমার মাইনে বাড়বে না। হ্যাঁ, আপনার সাথে যে আমার দেখা হয়েছে এটা তো বিশ্বাস করবে না লোকে, না, কেন ও তো কারোর সাথে দেখা করে না। কিন্তু বুদ্ধবাবুরটা নাম, যেটা আমি জানি না এটা আমার এখন বলা উচিত কিনা বুঝতেই পারছি না, সেটা হচ্ছে আমি কিন্তু না ইন্টারভিউটা লিখে দিয়েছিলাম। এটা আমি করে দিয়েছিলাম প্রশ্ন উত্তর করে একদম ফরম্যাটে। তারপরে বুদ্ধবাবুর সঙ্গে পরের হ্যাঁ, না, যেটা হলো আমি ওটা করে একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম। তখন সরোজ মুখার্জি ছিল, বুঝতে পারি, আর বুদ্ধবাবুরা তো ছিল, কারণ অনিলদা কিন্তু সেক্রেটারি হচ্ছে পরে, সরোজ মুখার্জি ছিল। সরোজ মুখার্জির পরে শৈলেন্দা এসেছে। শৈলেন্দা ওদের পার্টির সেক্রেটারি ছিল, মানে ক্যাশিয়ার, তাকে ওরা সেক্রেটারি করে দিল। অনিলদা হবে সরোজদার পর, কিন্তু কিরকম বুদ্ধি, শৈলেন্দাকে করার বুদ্ধিটা অনিলদারই, মানে তখনই যদি অনিলদা হয়ে যেত তাহলে অনেক রিয়াকশন হতো পার্টিতে। কিন্তু শৈলেন্দা বয়স স্টপ গ্যাপ করে একটা কিছুদিনের জন্য, মানে আমি রামকৃষ্ণ মিশন এবং সিপিএম এই দুটো সংগঠনের ছাড়া এই এরকম কর্পোরেট এক্সিলেন্স, এরকম ভাবে একটা ট্রানজিশনাল লিডারশিপ করা, তৈরি করা কত লং টার্ম। এখন অবশ্য জানি না কমিউনিস্ট পার্টি। আমি তোমায় জিজ্ঞেস করি একটা প্রশ্ন, তো বুদ্ধবাবু কিন্তু আমি যেটা শেষ করি, বুদ্ধবাবু তো রেগে যায়নি, মানে বুদ্ধবাবু বলে এটা আপনি ঠিক করলেন না। আলম কিন্তু আপনি বলুন, আপনি যা যা লিখেছি এগুলো কি কোথাও আপনার মনে হয়েছে যে এটা আপনি যা যা বলেছেন সেটাই লিখেছি, কিন্তু এটা আমি একটা করেছিলাম। একটা কথা বলো যে মহাভারত, আধুনিক মহাভারতও বলা হয় যে দ্রোণাচার্যকে যদি ওই সময় দ্রোণাচার্যকে মারা না যেত তাহলে যুদ্ধ জয়টা প্রায় ভীষণ সংকুল হয়ে গেছিল, যার জন্য অশ্বত্থামা হতো ইতিগজে বলে দ্রোণাচার্যকে মারা। অনিল বিশ্বাস যদি ওই সময়ে মারা না যেতেন, অকাল বিদায় না হতেন, তোমার কি মনে হয় যে বামফ্রন্টের পতনটা এত দ্রুত হতো? আপাতভাবে মনে হয় যে হতো না, মানে এটাই মনে হয়। কেননা অনিলদার যে ক্ষুরধার যে বুদ্ধি, কেননা যেভাবে এমনকি অনিলদাও যাদেরকে তৈরি করেছিল, মানে এই যে নন্দীগ্রাম ম্যাসাকার ইন পলিটিক্যাল টার্মস, এটা কি হতো অনিল বিশ্বাস বেঁচে থাকলে? হয়তো হতো না, কিন্তু এইটা হতো না 100% বলা। কেন জানো তো, এটা ঐতিহাসিকরাও এটা নিয়ে অনেক বিতর্ক হয় যে হিটলার যদি বুঝতে পারতো যে স্ট্যালিনের সাথে এই ইস্ট ইউরোপের দেশগুলো, ছোট ছোট দেশগুলোকে জয় করা এত সোজা নয়, এবং স্ট্যালিনে, তাহলে বিশ্বযুদ্ধটাই হতো না। এটা মানে কি হলে কি হতো না, এইভাবে যে ভাবাটা, এটা হাইপোথেটিক। অনিল বিশ্বাস, কিন্তু আমার মনে হয় আরো কিছুদিন সিপিএম সাস্টেন করতো, তার কারণ অনিলদা, মানে বুদ্ধবাবু ইভেনচুয়ালি উইদাউট এ স্ট্র্যাটেজি রুম হয়ে গেলেন, তাই তো? না, আর বুদ্ধবাবু স্ট্র্যাটেজিস্ট ছিলেন না। যে কাজটা বুদ্ধবাবু নয়, মানে এখন সেই কাজটা যদি এখন বুদ্ধবাবুকে দিয়ে দেওয়া হয়। আর বিমানদা যেটা হয়েছে যে বিমানদা ইজ এ গুড হিউম্যান বিং। বিমানদা তো সন্ন্যাসী হয়ে যেতে চেয়েছিল, সে মা করে। কিছুদিন আগেও আমি বিমানদার সঙ্গে দেখা করেছি, মানে আমি বলছি যে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে, এখনো বিমানদা মায়ের গল্প চলে আসে গল্প করতে গেলে, এত মাকে মিস করে এই বয়সেও। এবং মানে মাকে যে ছেড়ে চলে এসেছিল শ্যামল চক্রবর্তী, তখন একসঙ্গে ওরা খেতে যেত, কখনো পিঠে পুলি, কখনো বাড়ি ছেড়ে চলে এসে একটা অন্য পার্টি অফিসে থাকতো, রাত্রি হয়ে যেত বলে মা ওয়েট করতো বলে। বিমানদার একটা প্রচন্ড ইমোশনাল লোক। এখন অনিলদা কিন্তু স্ট্র্যাটেজিস্ট হতে গেলে ওই রকম ইমোশনাল। আমি বলছি না যে গোলপার্কে লোকেশ্বরানন্দজির এত ইনফ্লুয়েন্স চলে এসেছিল, বিমানদা নিজে বলেছে। বিমানদা তো এখনো আছেন আমাদের সশরীরে। আমি বিমানদার গল্পই বলছি যে বিমানদাকে বিনয় চৌধুরী যদি না থাকতো তাহলে উনি সন্ন্যাসী হয়ে যাচ্ছিলেন। তখন বিনয় চৌধুরী বারণ করে, বলে যে না, তুমি সন্ন্যাসী তোমার হলে হবে, তুমি সন্ন্যাসী হয়ে যাবে, তুমি বলে আমি সমাজসেবা করবো, এই করবো, বলে আমাদের এখানে পার্টিতে সমাজসেবা করবে। তখন বিনয় চৌধুরী ল্যান্ড রিফর্ম, এই সেই কত কিছু করছে। বিমানদা কিন্তু ভীষণভাবে জেলায় গিয়ে এই যে পুরুলিয়ার গরিবদের, এই যে এখন আমরা বলছি পিঁপড়ের আচার, পিঁপড়ের খায় পুরুলিয়ার লোকেরা, বিমানদা কবে আমাদের কাছে গল্প করেছিল যে পুরুলিয়ার গ্রামে গিয়ে দেখে এলাম ট্রাইবালরা ওরা অন্য কিছু খায় না, না খেতে পেলে ওরা রুটির একটা কিছু বানালে পিঁপড়ের তরকারি করে খায়। সেটা নিয়ে অনেক আমরা হাসাহাসি করেছিলাম, কাগজে তখন বেরিয়েও ছিল যে বিমানদা পিঁপড়ে গল্প শোনাচ্ছে, পিঁপড়ের খাওয়ার গল্প। কিন্তু পরে তো এখন জানা গেছে বা জানা যাচ্ছে, কারণ এখন অনেক এক্সপোজার এসেছে ঝাড়গ্রাম বা এইসব জায়গায়, অনেক কাজ কিন্তু বিমানদা করেছে। বিমানদা কিন্তু আমার সাধু বলে মনে হয়,
বিমানদা আলিমুদ্দিনের ছাতে বাগান বানিয়েছে এবং সেই বাগানটার এখনো এবং ওইখানেই থাকে, ওইখানে একা বিয়ে থা করেনি, ওইখানেই একটা ঘরে, ছোট্ট ঘরে, মানে সাধুরাও বোধহয় ওর থেকে বড় ঘরে থাকে। জয়ন্ত আর ওই যে সবজিগুলো হয় না, ওইগুলো সব পার্টির নেতাদের আবার দেয়। নিরুপম সেন মারা গেছে, নিরুপম সেন যখনই আসতো সন্ধ্যাবেলায়, নিরুপম বাবুর স্ত্রীও অধ্যাপিকা ছিলেন এবং সল্টলেকে থাকতেন এবং উনিও মানে পার্টির কর্মী ছিলেন। ওরা বর্ধমান থেকে উঠে এসেছে পার্টি নেতে। বিমানদা না ওইসব ব্যাগে করে বেগুন এই সেই কপি হয়েছে, তুমি যাবে নিরুপম, তুমি গিয়ে ওকে দেবে, আবার কিরকম ফোন করতো, একটা ওইটাই পরিবার ছিল মানে ওনার এই পার্টির লোকেদের নিয়ে। এই জেনারেশনটা না মানে এখন আর মানে ভাবাই যায় না। আরেকটা কথা, তোমাকে একটা গল্প বলি, তুমি তো রাজনীতির এত খবর রাখো, একটা জাস্ট রাজনীতির বাইরের একটা গল্প তোমাকে জাস্ট শেয়ার করছি। এই তিনজনের আর একটা অদ্ভুত ব্যাপার, একটা সূত্রে এই ত্রয়ী গাথা, সেটা হচ্ছে সততা, ইম্পেকেবল অনেস্টি। তো এবার এদের ঘিরেও কিছু নেতারা ছিলেন। আমি তোমার একটা ঘটনা বলছি, আমারই মানে আপন মাসতুতো ভাই, সে একটা কোম্পানিতে রিক্রুটমেন্টের মনে করো সেইরকম পজিশনে আছে, হয়তো ডেপুটি জেনারেল ম্যানেজার বা এরকম। সে ইন্টারভিউয়ের জন্যে কিছু লোককে, আমি বলছি ধরো আজ থেকে কত বছর হবে, 20 বছর আগেকার কথা। তো প্রার্থীরা এসছে, সবচেয়ে যোগ্যতম যে প্রার্থী একটি মহিলা, সে এসছে সময়ের 20 মিনিট বাদে। ইন্টারভিউটা হচ্ছে পার্ক স্ট্রিটের। এবার মেয়েটি এমফিল পাস করা, যথেষ্ট শিক্ষিতা, কিন্তু 20 মিনিট বাদে এসছে। এদের মনে হয়েছে যে এখানে যে প্রতিষ্ঠানে সে চাকরি করবে সেখানে নিয়মানুবর্তিতাটা খুব ইম্পর্টেন্ট, পাংচুয়ালিটি। যে ইন্টারভিউতেই 20 মিনিট দেরিতে আসছে তাকে কেন আমরা কনসিডার করব? এবং ও যেরকম হয় যে প্রথমে একজন ইন্টারভিউ করে, ফাইনালি মালিক ফাইনাল ইন্টারভিউটা করবে, ওর হচ্ছে মালিকের আগের লাস্ট ইন্টারভিউ। তখন মেয়েটিকে বলেছে যে আপনি দেরি করে এলেন, প্রথম ইন্টারভিউ দিতে এসে। তখন মেয়েটি বলেছে যে আমার কি জানেন তো, বাসটা রিগাল সিনেমার ওখানে থামেনি, পার্ক স্ট্রিটের ওই দিকে কবরখানার দিকে বাসটা কিছুটা এগিয়ে গিয়েছিল, প্রাইভেট বাস যেরকম হতো। তো আমি আবার হেঁটে এতটা রাস্তা এসেছি, যদি ওইখানে দাঁড়াতাম আমি ক্যালকুলেট করেছিলাম আমি ঠিক সময় পৌঁছতাম। তখন বলেছে যে আপনি বাড়িতে কে কি করেন? তখন বলেছে যে আমরা সল্টলেকে থাকি, মা শিক্ষিকা, বাবা সরকারি কর্মী, এরকম। ইন্টারভিউ হয়ে গেছে সবই, ও শুধু রিপোর্টে লিখেছে যে এমনি সব ঠিক আছে, একদম যোগ্য, কিন্তু ইন্টারভিউতে দেরি করে আসাটা তো অনেকের একটা ইয়ে লাগে। সেইটা সে প্রতিষ্ঠানের কর্ণধার কিছুক্ষণ বাদে ফোন করে ইন্টারভিউ, এরম কেউ এসেছিল, হ্যাঁ কিন্তু দেরি, ওকে এক্ষুনি নিয়ে নে, মানে ওকে জানিস? ও হচ্ছে নিরুপম সেনের মেয়ে, বাসে করে এসছে, বাবার পরিচয় দেয়নি। এই ছিল সিপিএম এর তখন, এবং নিরুপম সেন তখন শিল্পমন্ত্রী। অবিশ্বাস্য, অ্যাবসলিউটলি অবিশ্বাস্য ঘটনা। আমি একদম এটা বিশ্বাস করছি, কারণ আমি খুব কাছ থেকে দেখেছি। এবং নিরুপম বাবুর কন্যা কালীঘাটে, মমতার বাড়ি খুব দূরে থাকতো না, কাছাকাছি, বিয়ে করে ওইখানে জামাই এবং মেয়ে থাকতো। এবং একেবারে সিম্পল, বাসে করে নিরুপম বাবুর স্ত্রী কলেজে পড়াতে যেত। অবিশ্বাস্য। এবং নিরুপম বাবুর একটি ছেলে, সে একটু মানসিকভাবে মানে চ্যালেঞ্জ, তো মানে অসুস্থ হলে হাসপাতালে যখন ভর্তি হতো, মানে তার যে জীবনযাত্রাটা চোখের সামনে দেখেছি। সুতরাং ওগুলো না আমাদের মানে রাজনীতিতে, কারণ বুদ্ধবাবুর মেয়েকে দেখেছো প্রেসিডেন্সি কলেজে ফর্মের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো, মুখ্যমন্ত্রী তখন। হ্যাঁ, এক এক সময় রূপকথা মনে হয়। কিন্তু জানো তো, মানে আমি একটা জিনিস বলছি যে এটা সম্ভব হয়েছে ওনাদের জন্য, ছেলে মেয়েরা মানে ওনাদের জন্য সম্ভব হয়েছে। এবং নিরুপম বাবু কিছুতেই বলতো না, মানে শালির ছেলে নরেন্দ্রপুরে ভর্তি হচ্ছে নিরুপম বাবুর, বর্ধমানে। নিরুপম বাবু কিছুতেই নরেন্দ্রপুরে বলে যে ওটা ওনার মানে শালির ছেলে ভর্তি হয়ে গেছে। তারপরে নরেন্দ্রপুরের, আমি যেটা জানি, কারণ আমি নরেন্দ্রপুরের সাথে আমার নরেন্দ্রপুরের প্রাক্তন ছাত্র, ওরা পরে জানতে পেরেছে।
অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে জানতে পেরেছি যে ও নিরুপম। এটাও ভেবে দেখো, শিল্পমন্ত্রীর মেয়ে বাসে করে এসছে, বাসটা এগিয়ে গেছে, সেরও দেরি হয়েছে এবং কখনো বলেনি যে আমি অবিশ্বাস্য। এবং এই বুদ্ধবাবুরও সেরকম ঘটনা প্রচুর। আমি জানি বুদ্ধবাবুর কাছে একটা রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার পাঠানো হয়েছিল, খাবার নর্মাল খাবার, ফ্রাইড রাইস হয়তো তার সঙ্গে চিলি চিকেন, রিফিউজ করে দিয়েছেন। এগুলো তুমি যখন মানে এই সময়ের রাজনীতি দেখো আর ওই সময়ের বামফ্রন্ট নেতাদের, তখন কি মনে হয়? না, এটা কিন্তু শুধু বামফ্রন্ট বলে নয়, আমার যেটা মনে হয় পুরনো সাবেকি যে মানে প্রতাপচন্দ্র ট্রামে করে যাতায়াত করতেন, জনতা দলের নেতা ছিলেন উত্তর কলকাতায়, অজয় মুখার্জি। সুতরাং এটা কিন্তু আস্তে আস্তে যে ইরোশনটা, এটা কোনো একটা দল বা কোনো একটা ওইভাবে না দেখে, আর কমিউনিস্টরা তো বরাবরই খুব মানে তাদের জীবনযাত্রার মধ্যে তো সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এটা তো ফিলোসফিটাই ছিল তখন। কিন্তু লাস্ট আমার মনে হয় যে বুদ্ধ, বিমান এবং অনিল, মানে এইটা আমি মানে যে আড্ডাটাও চলে গেল। মানে এখন আমি জানি না, পোস্ট কোভিড তো আরো হয়ে গেছে, মানে আমরা গণশক্তি অফিসে যেতাম, সেখানে অনিলদার ঘরে ওপরে লিফট ছিল, লিফট দিয়ে সেখানে না কচুরি আনা হতো, এবং কচুরি আর তার সাথে একটা আলুর তরকারি, সেই সমস্ত কুমড়োর আর এর আলু দিয়ে একটা তরকারি আর কচুরি, সেটা সব রিপোর্টাররা যখন যেত তখনই আনানো হতো, এবং সব কাগজের রিপোর্টার, তখন তো এত চ্যানেল হয়নি, এবং মুড়ি এরকম ভাবে ফেলা হতো সন্ধ্যাবেলা, বাদাম ফাদাম, বৈঠকই বৈঠক। এই জিনিসটা কিন্তু মিসিং হয়ে গেল। এই জিনিসটা এখন প্রেস কনফারেন্স হলো তো বোধহয় বাক্স করে প্যাটিস আর স্যান্ডউইচ এরকম কালচার এসে গেছে। একটা কথা আমায় বলো, যে আমরা এই ত্রিমূর্তির নানান দিক নিয়ে বা প্রশংসা করছি, কিন্তু এই ত্রিমূর্তির আমলেই তো বামফ্রন্টের সেই ঐতিহাসিক ব্লান্ডার যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া। বুদ্ধবাবু নাকি প্রধানমন্ত্রীদের পক্ষে ভোট দিয়েছিলেন, অনিল বিশ্বাস নাকি বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। একদম ঠিক। এইটার কারণটা কি? কেননা প্রকাশ কারাট বিরুদ্ধে ছিল, মানে প্রকাশ কারাট হচ্ছে পার্টির লিডার, তিনি চেয়েছিলেন যাতে পার্টিতে জয়েন মানে গভর্নমেন্টে না যাওয়া, এবং প্রকাশ কারাটের যে হার্ডলাইনার পক্ষে যে দ্বারা, সেখানে অনিল বিশ্বাস ছিল পার্টির পক্ষে, সুতরাং পার্টি লাইন ওইটা ছিল। বুদ্ধবাবু একমাত্র যিনি বলেছিলেন যে জ্যোতিবাবুর হওয়া উচিত, সেটাকে নিয়েও কিন্তু বুদ্ধবাবুর বিরুদ্ধে প্রচার হয়েছিল, যে বুদ্ধবাবু যেহেতু মুখ্যমন্ত্রী হতে চান, সেহেতু বুদ্ধবাবু চাইছেন যে জ্যোতিবাবুকে দিল্লি পাঠিয়ে দিয়ে আমি মুখ্যমন্ত্রী হব, হুইচ ওয়াজ নট কারেক্ট। বুদ্ধবাবুর বক্তব্যটা ছিল যে আমরা গভর্নেন্সে যাওয়া উচিত, এবং সোমনাথ দা সাপোর্ট করেছিল জ্যোতিবাবুকে, কিন্তু সোমনাথ দা তো পার্টির কিছুই ছিল না তখন, কোনোদিনই উনি পার্টির লোক হতে পারেননি, তো জ্যোতিবাবুর বন্ধুই থেকে গেছেন। কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে প্রকাশ কারাটরা এই যে সরকারে না যাওয়া, এই যে হিস্টোরিক্যাল ব্লান্ডার, যেটা জ্যোতিবাবু নিজেই বললেন, আমার কিন্তু মনে হয় যে আজকে পার্টির যেই অবস্থা, এই যে দায়িত্ব না নিয়ে, মানে আমি সরকারে যাব না, আমি বাইরে থেকে খালি জ্ঞান দেব, সমালোচনা করব, মানে এইটার জন্য আজকে যে কমিউনিস্ট পার্টি যে একটা জুরাসিক পার্কের ডাইনোসরে পরিণত হয়েছে, হ্যাঁ, এটার মেন কারণটা কিন্তু হচ্ছে যে আমি মেন স্ট্রিম পলিটিক্স যেটা ভারতের, সেটাকে আমি একটা বুর্জোয়া রাজনীতি বলে আমি নিজে একটা জায়গায় বেছে নিয়ে একটা নির্জন দ্বীপে চলে গেছি। হ্যাঁ, মানে আমি দুর্গাপুজো হলে বলবো যে আগে তো এখন তো দুর্গাপুজোর উদ্বোধন করতো সিপিএম এর নেতারা যাচ্ছে, আগে তো যেত না। আগে সিপিএম এর ওই দুর্গাপুজোর সময় ম্যাক্সিমাম একটা ওই বইয়ের স্টল দিত, যেখানে আমরা বলতাম লাল বই পাওয়া যায়। তো কিন্তু এলিনেশনটা, সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গেছিল বলে সাসপেন্ড শোকজ করা হয়েছিল। তো এখন কথাটা হচ্ছে যে এই পার্টিটার যে রিইনভেন্ট করা, মানে একটা রেজারেকশন অফ কমিউনিস্ট পার্টি, সেটার জন্যেও কিন্তু এখনো, আমি একটা ছোট্ট গল্প বলি বিমানদার সাথে, আমি আনন্দবাজারের স্টোরি হয়েছিল, একদিন গেছি, গিয়ে দেখি যে একটা ম্যাপ রাখা রয়েছে যে ঘরে প্রেস কনফারেন্স হয়, ওইটাই ওদের সেক্রেটারিয়েটের মিটিং ফিটিংও সব ওখানে হয়। তো সেখানে গিয়ে দেখছি ম্যাপটাতে সোভিয়েত ইউনিয়ন যেটা অবিভক্ত, অর্থাৎ এই রোমানিয়া, বুলগেরিয়া, সমস্ত আলবেনিয়া
সমেত যে সোভিয়েত ইউনিয়ন, সেই ম্যাপটা ইগল কোম্পানির একটা বিরাট ম্যাপ, সেটা লাগানো আছে। তো আমি বিমানদা করলাম, বিমানদা এটা তো কবে বলকানাইজেশন হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, এখন সেই টিটো ফিটো চেকোস্লোভাকিয়া আছে, আজকের কথা। আপনারা এখনো এটা কি সেই লেনিন আর স্ট্যালিনের রাশিয়া, সেই সোভিয়েত ইউনিয়ন, সেই ম্যাপটা এখন রেখে দিয়েছেন। এখানে আপনার প্রেস কনফারেন্স হয়, তো পেছনে তো এটাই দেখাচ্ছে ছবি। এখন সবাই কত কনসাস হয়ে গেছে, তুলেই তো একটা ছবি স্টোরি করে দিতে পারে যে কত পেছনে পড়ে আছে। আমি স্টোরি করলাম তো, এবং আনন্দবাজার পত্রিকায় বলতে এখন দ্বিধা নেই, আনন্দবাজারে অ্যাঙ্কার হয়েছিল যে কিভাবে ওরা মানে পশ্চাৎ মুখী হয়ে রয়েছে। বিমানদা উত্তরটা যা দিয়েছিল সেটাও আমি লিখেছি। বিমানদা বলেছিল যে আসলে কি হয়েছে জানো তো, ওটা ওই ইগল কোম্পানির দারুণ ভালো একটা ওই রকম ম্যাপ তো পাওয়া যায় না এখন, এটা একটা ইতিহাস, কিন্তু এটাকে ফেলে দেওয়া যায়নি, কেননা নতুন ম্যাপ যেটা পরিবর্তিত যে সোভিয়েত ইউনিয়ন বা এটা, সেটাও আর কেউ আনেনি বা আসেনি, এটা দিকে নজর দেওয়া হয়নি। পরবর্তীকালে আমি দাবি করব না যে আমার লেখার জন্যে বা আনন্দবাজারে খবরটা ছাপা হয়েছে বলে, কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় সেটা শুধু আমার লেখার জন্য নয়, সোশ্যাল মিডিয়ার এবং এই পুরো মিডিয়ার যে এটা চেঞ্জ হয়ে গেল, ওরাও এখন কিন্তু বুঝতে পারলো যে টিভিতে যখন দেখানো হচ্ছে তখন পেছনের যে জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এবং সেখানে পার্টির একটা লোগো রাখা, রাখা, যেরকম ভাবে বিজেপি করে, বা বিজেপি এটা সব থেকে আগে করেছে, তো সেইটা কিন্তু এখন ওরা ওই ম্যাপ সরিয়ে দিয়েছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় তোমার লেখার জন্যই হয়েছে। না হতে পারে সেটা আমার লেখার জন্য। এই ত্রয়ী বঙ্গ সমাজে অবিস্মরণীয়, এবং এদের মধ্যে একজন চলে গেছেন বুদ্ধবাবুকে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন ভুলবে না, তার সততার জন্য, তাই তিনি যেগুলো করতে চেয়েছিলেন তার জন্য। অনিল বিশ্বাস, সব ঠিক, কিন্তু এই আমলেই, পোস্ট জ্যোতি বসু আমলেই কিন্তু সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাতদের আরো বেশি রমরমা। এই ত্রয়ীদের কোথাও জাতীয় পর্যায়ে নিজেদের কি বলবো, নিজেদের প্রকাশ করতে না পারাটা কি, এটা কি এই লবিটাকে আরো শক্তিশালী করে দিই? একদম, এটা তুমি এমন একটা মানে প্রশ্ন করলে যেটা আমার ক্লোজ টু মাই হার্ট। কেননা আমি নিজে ছাত্র জীবনে, আমি তোমাকে স্বীকার করতে বাধা নেই যে বামপন্থী রাজনীতি যেটুকু খুব বিরাট কিছু করেছি তা নয়, কিন্তু একটা যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, লেফট লিবারাল একটা, তো যেটা হয়েছে 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম, 1925 সালে আরএসএস এরও জন্ম। আমি বলি সিবলিং, দুই ভাই, এবং 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম, সেটা নিয়েও একটা মানে বিতর্ক আছে যে 1925 না 1920। তার কারণ তাসখান্দে যে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল মানবেন্দ্রনাথ রায়, সেটা ধরলে 1920, কিন্তু আমি তো ভারতীয় কমিউনিস্ট পার্টির জন্ম 1925। তাহলে ভারতীয় কমিউনিস্ট পার্টি 1925 আর 1925 সালের আরএসএস, তাহলে আজকে আরএসএস গোটা দেশ জুড়ে তার কি দাপট, কোথায় পৌঁছে গেছে, আর কমিউনিস্ট পার্টি, আমি এটা বিমানদা বুদ্ধ গুটিয়ে কোথায় দাঁড়িয়েছে, ত্রিপুরাতেও রইল না, কেরালা আর পশ্চিমবঙ্গ, কেরালাটাতেও রয়েছে, আর পশ্চিমবঙ্গ নেই। কেরালাতেও খুব মানে ভালো নয়, অনেকে বলে যে ঠাট্টা করে বলে যে একটু জেএনইউতে আছে। হ্যাঁ, তো এখন এবারও ইলেকশনে জিতেছে। এই যে জিনিসটা এখানে যেটা হয়েছে, আমার যেটা মনে হয়, এটা নিয়ে মোহন ভাগবতের সাথে আলোচনা হয়েছে আমার, যে আপনারা পেরেছেন ওরা পারেনি কেন, সেটা আমার যেটা মনে হয় যে একদম স্ট্রেট আমি বলছি একটা কারণ, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে ইথোসটা, সেটা ঠিক হোক ভুল হোক, আরএসএস কিন্তু হিন্দু ধর্ম যেটা ভারতীয় মানসিকতায় না রয়েছে। তুমি তারাপীঠে গেলে শোকজ করে দিচ্ছ, কিন্তু বাঙালি কি দক্ষিণেশ্বরে আর বেলুড়ে দেখেছো ভিড় কত বেড়েছে এখন, আগের থেকে আর ক্রমশ বেড়েই যাচ্ছে। আর কমিউনিস্ট পার্টি উল্টো দিকে গিয়ে ভারতীয়ত্বটাকে গ্রহণ না করে, ঠাট্টা করে আমরা বলতাম যে মস্কোতে বৃষ্টি হলে এখানে ছাতা নেয়, এখানে পরে ওয়াটার প্রুফ জ্যাকেট পরে। তার কারণটা হচ্ছে যে তুমি ওদের এডিশন হলে। এবং একটা গল্প আছে, সরোজ মুখার্জির আত্মজীবনীতে গল্পটা আছে। সরোজ মুখার্জি বলেছেন যে নিষিদ্ধ পার্টি ছিল, কাকাবাবু তখন ছিলেন ওই পার্ক সার্কাসের কাছে কোনো একটা জায়গায় ওদের পার্টিটা ছিল, তো সেখানে বলল যে নিষিদ্ধ পার্টি উঠে গেল। সেদিন সেলিব্রেশন হচ্ছে, কাকাবাবু খুব ভালো রান্না করতে পারতেন মুজফ্ফরনগরে, এবং উনি খুব ভালো মাংস রান্না করতেন। বলে আজকে আমি মাংস রান্না করে সবাইকে খাওয়াবো, কেননা নতুন আমাদের নিষিদ্ধ পার্টি আর রইল না, দুটো কাজ করতে হবে। সরোজ মুখার্জি লিখছে যে কি,
না আমাদের বোর্ড লাগাতে হবে একটা বাইরে, এখন তার গোপন নিষিদ্ধ পার্টি নয়, এখন নিষিদ্ধ উঠে গেছে, নিষেধাজ্ঞা, একটা বোর্ড লাগাতে হবে, একটা আর একটা লেটার হেড বানাতে হবে। ওটা খসখস করে লেটার হেডটা বানানো হলো। তো ওদের তখন ওইটা কমিউন, পার্টি কমিউন, ওখানে ওদের বিয়ে ফিও হতো, সরোজদা কনকদের বিয়ে হচ্ছে, মানে ওদের সবটাই পার্টি কন্ট্রোল করে। তো ওইখানে লেখা হলো লেটার হেডে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া করে ব্র্যাকেটে যে কমিনটার্নের শাখা, মানে আন্তর্জাতিক যে কমিউনিস্ট সংগঠন তার শাখা। কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি বলতে পারতো, বলেনি। আমরা একটা আন্তর্জাতিক কমিউনিস্ট পার্টি, ওইটা করতে গিয়ে কোথায় কিউবায় কি হয়েছে তার জন্য মিছিল হচ্ছে, কোথায় আরে বাবা এখানকার যে কোথায় নিকারাগুয়াতে কি হয়েছে, এই যে ওই যে লেটার হেডে আমি তখন ভাবলাম যে ওটা আমার সরোজদা বলেছে যে মেক নো মিস্টেক, ওটা কিন্তু কমিনটার্নের শাখা। আর চায়না সে কিন্তু সার্ভাইভ করছে আজকে, সে বলেছে যে আওয়ার কমিউনিস্ট পার্টি ইজ এ চাইনিজ কমিউনিস্ট পার্টি, চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, চীনা বৈশিষ্ট্য নিয়ে। 20 বছর আগে টিএনএন স্কোয়ারে কোকা-কোলার বিজ্ঞাপন সভা পেয়েছে। তাহলে এটা কিন্তু অনিল বিশ্বাস বা বুদ্ধবাবু কিন্তু চাননি তা নয়। কোকা-কোলার বিজ্ঞাপন বলতে আমার মনে পড়লো, কোকা-কোলার বিজ্ঞাপন গণশক্তিতে ছাপা হয়েছিল, যেরকম মুনমুন সেনের ইন্টারভিউ সেরকম কোকা-কোলার বিজ্ঞাপন, এবং সেটা নিয়ে অনেক স্টোরিও হয়েছিল যে এটা গণশক্তি তাহলে কি কমিউনিস্ট পার্টি চেঞ্জ করছে। কারণ তখন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বুদ্ধবাবুরাও শুরু করে দিল, জ্যোতিবাবু শুরু করেছিলেন, বুদ্ধবাবুর সাথে আমি বিদেশে গিয়ে দেখেছি বুদ্ধবাবুর কোনো রকম হ্যাংওভার ছিল না, ইন্ডাস্ট্রি লোকেরা আসছে। কিন্তু কোনো ব্যবসায়ী, যেটা জ্যোতিবাবু এনকারেজ করতো, সরি আজকে জ্যোতিবাবু নেই বলা এরকম উচিত হলো কিনা, কোনো ব্যবসায়ীর বাড়িতে বা ব্যবসায়ীর ওই যে রান্না করে নিয়ে আসবে, বিদেশে গেলে কিছু ব্যবসায়ী কিন্তু জ্যোতিবাবুর জন্য একদম মানে একদম হয়ে যেত, নিবেদিত প্রাণ হয়ে গিয়ে চন্দন যেত, চন্দন যেত। হ্যাঁ, জ্যোতিবাবু ইসরায়েলে গেছে, যখন ইসরায়েলে কমিউনিস্ট পার্টির মানে নিষেধাজ্ঞা ইসরায়েলের, তখন কিন্তু এগ্রিকালচারাল সেক্টরে ইসরায়েল কি করছে সেটা ভারত পশ্চিমবঙ্গে প্রয়োগ করা যায় কিনা সেটা লিবারাল, কিন্তু এই লিবারালিজমের হাত ধরে আবার জ্যোতিবাবু তার ব্যক্তিগত জীবনে এমন কিছু জিনিসকে প্রশ্রয় দিয়েছেন বা আপোষ করেছেন যেটা কিন্তু বুদ্ধ করেনি। এবং আমি নিজের চোখে দেখেছি যে কোনো একজন ব্যবসায়ী তাকে সিঙ্গাপুরে এবং যখন গেছিলাম আমরা ইন্দোনেশিয়ায়, তারপরে বাড়িতে নেমন্তন্ন করে মানে বুদ্ধবাবুকে খাওয়ানোর জন্য নিয়ে যাবে, করবে, বুদ্ধবাবু কিচ্ছুতে, বুদ্ধবাবুর এই ফ্যাকাল্টিটাই ছিল না। বুদ্ধবাবুর ওই যে মানে কোনো ব্যবসায়ী আমাকে খাওয়াবে এবং আমি তার বাড়িতে গিয়ে, যদিও যেরকম তাজ বেঙ্গলে গিয়ে সন্ধ্যাবেলায় বসতেন, করতেন, এইগুলো একটা পুরনো ব্যারিস্টোক্রেসির যে কালচার, সেটা আবার লন্ডন ফন্ডন থেকে যদিও। আমার একটা কথা বলো যে এই ট্রায়ো আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি, এই ট্রায়ো এত মানুষের কাছাকাছি ছিলেন, স্পেশালি বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য পরে মুখ্যমন্ত্রীর পর অনেক কাছাকাছি গেছেন। এই যে আজকের দিনের যে এফেক্টিভ প্রকল্পগুলো, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, যেগুলো ভোটে বিরাট একটা দেখলাম করলো আগের লোকসভা ভোটে, এগুলোর কথা বামফ্রন্ট বা এরা ভাবেননি কেন? যেটা হয়েছিল যে এই যে স্কিমগুলো করে যে গরিব মানুষের যে করা, ওরা ভালো কাজ করেছে, ভূমি সংস্কারটা করেছে বলে আজকে ছোট ছোট সমস্ত অপারেশন বর্গা হয়েছে, যে কারণে আমাদের এখানে ওই এসিজেড করতে গেলে, স্পেশাল ইকোনমিক জোন করতে গেলে, যেভাবে গুজরাটে তুমি বিরাট এক লপ্তে বিরাট জমি পাওয়া যায়, যেটা সিঙ্গুরেও খুব প্রবলেম হয়েছিল আমাদের আবার। কিন্তু মমতা যেভাবে পপুলিস্ট মেজার্স গুলো যে গরিব মানুষের, ওরা শুরু করেছিল বিধবা ভাতা, ৭৭ সালে ক্ষমতায় এসে বিধবা ভাতা, বেকার ভাতা, এগুলো চালু করেছিল, চালু করেনি তা নয়, চালু করেছিল। কিন্তু এই যে সময়ের হাত ধরে ওগুলো কেন্দ্রীয় প্রকল্প থেকে গেছিল। একটা তখন আইআরডিপি বলে একটা প্রকল্প ছিল, সেলাই মেশিন দেওয়া হতো গ্রামে, কেন্দ্রীয় প্রকল্প, রাজ্যের প্রকল্প নেই। এবারে কেন্দ্রের প্রকল্পের সেলাই মেশিন, যেরকম এখন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, তখন কিন্তু টাকাটা আসছে, এবং ওই সেলাই মেশিনটা গ্রামে পঞ্চায়েত দেবে, তুমি কমিউনিস্ট পার্টি করতে হবে তোমাকে। এই যে দলতন্ত্রটা তৈরি হয়ে গেল, পঞ্চায়েত রাজ হয়ে গেল, এবং পঞ্চায়েত রাজটা ভালো ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য করা হলো, কিন্তু পার্টির ক্রেসি হয়ে গেল, পার্টিতন্ত্র হয়ে গেল, যে তুমি সিপিএম করো, তুমি বেনিফিশিয়ারি হবে, তুমি সেলাই মেশিনটা পাবে। তখন আমাদের সেগুলি স্টোরি হতো যে কিরকম ভাবে। আমার দুটো প্রশ্ন বাকি আছে, আমার প্রোগ্রামের প্রায় শেষে চলে এসেছি, জয়ন্তকে ছাড়তে ইচ্ছে করছে না। ইনফ্যাক্ট আমি দেখুন একটা প্রশ্নপত্র নিয়ে এসেছিলাম, একবারও তাকাইনি, কারণ ওর সঙ্গে আড্ডায় এমন জমে গেছি।
কি হতো? তুমি একজন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক সংবাদদাতা, আবার তোমায় কি হলে কি হতো? মমতা ব্যানার্জি যদি 1984-তে সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুরে হারিয়েছিলেন, যে দক্ষিণ কলকাতা, যেটা বিশাল একটা জয় এবং সিগনিফিকেন্ট, যদি ওই জয়টা 1984-তে না এসে তার 5 বছর আগে 1979-তে আসতো, বামফ্রন্ট কি 34 বছর থাকতো বলে মনে হয়? আমার মনে থাকতো না। মানে মমতা আরো তাড়াতাড়ি ক্ষমতাচ্যুত করতে বাধ্য করত। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমি সবসময় বলি, যে প্রণব মুখোপাধ্যায়, সিদ্ধার্থ রায়, তুমি এক একটা করে নাম বলে যাও, বরকত গনিকান্ত চৌধুরী, প্রিয়রঞ্জন দাসমুন্সী, অশোক সেন, কাকে না দেখেছি, এরা প্রত্যেকেই সুযোগ পেয়েছে। ভোলা সেন ছিলেন একজন, এরা প্রত্যেকে সুযোগ পেয়েছে। অজিত পাঁজা, এক্স্যাক্টলি অজিত পাঁজা, কেউ কিন্তু সিপিএম কে তাড়াতে পারেনি। বরকত গনিকান্ত চৌধুরী ছিল বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো সিপিএম, বরঞ্চ সেই সময় তরমুজ চালু হয়ে গেল, সুব্রত মুখার্জির বিরুদ্ধে অপবাদ উঠলো, সোমেন মিত্রের বিরুদ্ধে অপবাদ উঠলো। মমতা কিন্তু পারলো। মমতা কিন্তু আজকে বিজেপির অমিত শাহ বলে এখানে পার্টি মিটিং এ এসে, যে আমাদের মমতার মতো অপোজিশন হতে হবে, যে স্পিরিট নিয়ে সিপিএম কে তাড়িয়েছিল। বিমানদা বলেছিল যে আমাদের সিপিএম এর অপোজিশন হয়ে গিয়ে মেন প্রবলেমটা হয়েছে যে আমাদের কোনো মমতা নেই, একটা মমতা দরকার অপোজিশনে। তো মমতা কিন্তু আমাকে অসাধারণ একটা কথা বলেছিল, মৈত্রীশ ঘটক, অর্থনীতিবিদ, আমাদের দিল্লি লন্ডনে বসেই আমরা গল্প করছিলাম, তো লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সে বসে মৈত্রীশ বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ সাকসেসফুল পলিটিক্যাল এন্টারপ্রেনার অফ দ্য ডিসকন্টেন্ট অফ বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মানুষের যে রাজনৈতিক অসন্তোষ, বিক্ষোভ, সেটার তার উদ্যোগপতি, সাকসেসফুল পলিটিক্যাল উদ্যোগপতি। চমৎকার বলেছিল, এটা মৈত্রীশের পক্ষে সম্ভব। তো এটা অসাধারণ, এটা কপিরাইট আমি নিলাম না, এটা মৈত্রীশকেই কপিরাইট দেবো, কেননা ও শুনবে হয়তো কখনো, বলবে যে আমি বললাম না। এই জিনিসটা, তোমার প্রশ্নের উত্তর এটাই, যে এই পলিটিক্যাল এন্টারপ্রেনারশিপটা না মমতার ছিল, অন্য কেউ পারেনি। কেননা মমতার অনেস্টি ছিল, সিঙ্গেলনেস অফ পারপাস ছিল, মানে সিপিএম কে আমাকে তাড়াতে হবে। তার জন্য অনেক সময় এক্সিট রুট রাখতো না, বিপদেও পড়েছে, মন্ত্রিত্ব ছেড়েছে, এই করেছে। তখন অনেক সময় আন্দোলনটাতে তো সবসময় করার জন্য একটা এক্সিট রুট রাখতে হয়। সিঙ্গুরেও কিন্তু বারবার নিরুপম বাবু আমাকে বলেছে, পার্থ চট্টোপাধ্যায় তখন ছিল বিরোধী নেতা, তাদেরকে বলেছে যে কোনোভাবে যদি মমতার সাথে একটা, গোপাল গান্ধী চেষ্টা করেছিল, কিন্তু মমতার মধ্যে না, মানে এটা ওর স্ট্রেংথ এবং কিছুটা ক্ষেত্রে উইকনেসও হয়ে যায়, কিন্তু ও কম্প্রোমাইজ করেনি। তো ও যদি আরো আগে জিততো তাহলেও কম্প্রোমাইজ করতো না, ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে একদম। আচ্ছা, এবার তোমায় বলি যে তুমি আইপিএল দেখো বলে আমার মনে হয় না, খবরও রাখো না? খবর রাখি, একেবারে দেখি না তা না। কেকেআর টিমে একজনের নাম তো নিশ্চয়ই শুনেছো, রিঙ্কু সিং, খুব নাম করা একজন প্লেয়ার। বাট কেকেআর সমর্থকদের অভিযোগ, এবং ন্যায্য অভিযোগ, যে রিঙ্কু সিংকে ব্যাট করতে পাঠানো হয় অনেক দেরিতে। রিঙ্কু এত বড় একটা প্লেয়ার, সে ব্যাট করতে আসে 14 ওভার, 16 ওভার, কখনো ব্যাটই পায় না, এত দেরি করে, এটা অনেক দেরি করে। এবং যখন রিঙ্কু সিংকে নামানো হয় তখন অনেক, মানে টার্গেটটা কেকেআর সেদিন একটা ম্যাচ হেরেছে 223 করে, রিঙ্কু সিং আবার যথারীতি পরে নেমেছে। সিপিএমও কি এই যে আজকের যারা রিঙ্কু সিং, অর্থাৎ মীনাক্ষী, দীপশিতা, শতরূপ, এদের নামাতে অনেক দেরি করে ফেললো? একদম, আমি একমত। মানে এই রিঙ্কুদের নামানো, এটা আরো অনেক আগে প্রয়োজন ছিল, এবং এখনো কতটা নামিয়েছে সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। তার কারণটা হচ্ছে যে টিকিট দেওয়া আর কিছু নেতাকে নামিয়ে দিয়ে তাদের ডিসিশন মেকিং প্রসেসেও নিয়ে আসতে হবে। এইটা আমি কেন ভাববো যে বিমান বোস থেকে সেলিমও তো আজকে যুব নেতা নয়, সুজন সেও কিন্তু যুব নেতা নয়। পক্ক কেস নিয়ে এই মুহূর্তে তারাও কিন্তু একটা জেনারেশন চলে গেছে, তো একটা ডেট অফ এক্সপায়ারি থাকে। তাহলে এই ঐতিহাসিক ভুলের দায়িত্ব কার? এই ত্রয়ীর কারো? কালেকটিভ, সকলেরই দায়িত্ব নিতে হবে। কেননা জমি ছেড়ে দেওয়াটা না, কেননা বুদ্ধবাবু কিন্তু ছেড়ে দিয়েছেন। বুদ্ধবাবু আজকে না হয় অসুস্থ হয়েছে, কিন্তু বুদ্ধবাবু অনেক আগে থাকতে উইথড্র করে নিয়েছেন। কেননা বুদ্ধবাবু নিজে হারিয়েছেন অনেক। কারণ বুদ্ধবাবুকে আমি জানি, বুদ্ধবাবুর ভীষণভাবে স্ট্যালিনের
বিরুদ্ধে ছিলেন, মানে স্ট্যালিনের অনেক কাজ, স্ট্যালিনের যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো উনি মন থেকে মেনে নিতে পারতেন না। এবং ওই স্ট্যালিনের যে ছবিটা উনি যেখানে বসতেন থেকে ঘরে সেক্রেটারিয়েটে ছিল, মানে ওনার মনে হতো যে আমি আমার জীবনে এই ছবিটাকে কিন্তু সরাতে পারলাম, মানে ক্রেমলিনের রুদ্ধদুয়ার উনি চাননি। হ্যাঁ, কিন্তু আমি পারলাম না। ওনার মধ্যে একটা ব্যাপার আছে যে এই যে স্ট্যালিন ডিক্টেটরশিপটাকে আমি সরাতে পারলাম না। আমার পার্টিতে আমি উদারবাদের হাওয়া নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা যেন সেই গ্রিক ট্র্যাজেডির নায়ক, হ্যাঁ, ট্র্যাজিক হিরো এরকম বুদ্ধবুর হয়ে গেল। তো তার ফলে আমি ইন্ডিভিজুয়ালি দায়ী করবো না, আবার কালেকটিভলি আরো আগে যদি ওরা তৈরি করেনি। প্রমোদ দাশগুপ্ত যে কাজটা ত্রয়ীকে তৈরি করেছিল, এই ত্রয়ী কিন্তু কোনো ত্রয়ীকে তৈরি করলো না। কিন্তু সূর্যকান্ত মিশ্র ছিলেন, নিরুপম সূর্যকান্ত মিশ্র কন্টেম্পোরারি, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ছিল বুদ্ধবাবুর, তাকে পার্টি সেক্রেটারি করে দেওয়া হলো। কিন্তু এরা কেউ নবীন, মানে আমি যেটা বলতে চাইছি যে বয়সের ব্যবধান প্রমোদ দাশগুপ্ত আর বিমান বুদ্ধদের, সেই ব্যবধানের আজকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, খুব মানে চনমনে কতগুলো যুবক, সুন্দর কথা বলে, দারুণ বুদ্ধি এবং মডার্ন, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে, তারা এদেরকে তো আরো আগে নিয়ে এসে তাদেরকে দায়িত্ব দিতে পারত। চমৎকার লাগলো জয়ন্ত, মনে হলো একটা প্রাসাদের ভেতর 3 সম্রাটের কাহিনী শুনছি, যেটা একই সঙ্গে হিরোইক আবার ট্র্যাজিক। খুব ভালো লাগলো। আজকে পলিটিক্সের গ্রিন রুম এখানেই শেষ করছি, কারণ এরপরে আরো ভালো ভালো অনুষ্ঠান আছে। এরপরে তাহলে আমাদেরও অবস্থা হবে যে রিঙ্কুরা আর ব্যাটাতে নামতে পারবে না। আজকের মতো জয়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে এইসব এত অজানা গল্প শেয়ার করার জন্য। আজকের মতো চললাম, আবার নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আসবো। ভালো থাকবেন।